নাতি বউ, মেয়ে সে, বুঝলি? দেখ সর, যা বাইরে যা, তোকে দিয়ে আর কোনো কাজ নেই। আমরা সবাই ঠিক আছি, তুই বেশি মানুষ হয়ে গিয়েছিস। যা বাইরে যা তো দেখি, অনেক দেখেছিস, আর দেখা লাগবো না। এত দেখে কি হবে? ওই তোর বাপের দেওয়া কাগজে সই করে দিস, তাহলেই সব শেষ। যা যা। নিস্তব্ধ পুনরায় ডিভোর্সের কথা শুনে রাগে জল শক্ত করে নিল। সে যে মেয়েটাকে উদ্ধার করলো তাতে তার কোনো দামই নেই। এখন সে বাইরের মানুষ, তাই কোনো কাজেরই দরকার নেই। ফুঁসে উঠে কিছু বলতে নিবে তার আগেই পুনরায় নিজেকে শান্ত করে নিল সে। তাসফির আওড়ানো তখনকার বাঁকাগুলো মনে করে বাঁকা হাসল। তবে সে জানে না সেগুলো কতদূর সত্য। সুস্থ হলে সে নিশ্চয়ই বোকা মেয়েটা নিজেতেই কিছুটা তখনকার বলা কথাগুলো স্বীকার করবে না, যে সে ভুলেছে এসব কথা। বজ্জাত মেয়েটাকে সে হাড়ে হাড়েই চেনে, মুহূর্তের মাঝে এসব অস্বীকার করে নেবে। এক সেকেন্ডও লাগবে না তার। না বলুক, সে ঠিকই বলিয়ে নেবে। তাসফির জ্ঞান ফিরল প্রায় 4টার দিকে। হাতের স্যালাইনও শেষ। সবাই তার শিওরে বসা, শুধুমাত্র নিস্তব্ধ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে তাসফির সামনে যাওয়ার সাহস করে উঠতে পারছে। মেয়েটাও তাকে কেমন দেখেও না দেখার ভান করে দেখে। এমনি এমনি তো আর সে অভদ্র অসভ্য বলে না তাকে। তাসফি একবার আর চোখে নিস্তব্ধকে দেখে গমগমে স্বরে বলল, দাদু, তোমার নাতিকে বলো কেবিন থেকে বেরিয়ে যেতে। আমি তাকে আমার চোখের সামনে দেখতে চাই না। নিস্তব্ধ চোখ বড় বড় করে নিল অসভ্যের মেয়েটার কথা শুনে। মনে মনেই ভাবছে, যে তাকে বাঁচালো তাকে বেরিয়ে যেতে বলছে, কত বড় সাহস! কিছু বলতে এগিয়ে যাবে তার আগেই সুজনার মাহিন ওকে পেছন থেকে চাপড়ে ধরল। নয়তো দেখা যাবে দুজন এখানেই আবার ঝগড়া করে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। ওরা ভেবে পাচ্ছে না কিছুক্ষণ আগেই কি মহব্বত দেখলো দুজনের মাঝে, আর এখন আবার শুরু হয়ে গেল। উফ, আর পারা গেল না এদের নিয়ে। মাহিন সায় দিয়ে বলল, হ্যাঁ ভাই চল, তোর এখন রেস্ট দরকার, একটু ফ্রেশ হয়ে না, তারপর আবার আসবি, চল। নিস্তব্ধ আর কোনো উত্তর না দিয়ে ওদের ছাড়িয়ে নিজে থেকেই হনহন করে হেঁটে চলল নিজের চেম্বারে। সারা রাত ধকলের ক্রান্তিতে নিস্তব্ধ ফ্রেশ হয়ে চেয়ারে বসে চোখ বুঝতেই কখন ঘুমিয়ে পড়লো বুঝতেও পারল না। নিস্তব্ধ যখন চোখ খুললো ঘড়িতে তখন 8টা বাজছে। সে চট করে উঠে দাঁড়ালো। এতটা সময় কখন ঘুমালো ও? দ্রুত তাসফির কেবিনের নিকটে পৌঁছলো। দরজা খুলতেই সে দেখলো তাতে তার চোখ মুখ লাল হতে শুরু করলো। নিস্তব্ধ রাগে চোয়াল শক্ত করে চেয়ে রইল তাসফির ব্যতীত খালি কেবিনে দেখে। রাগে চিরবিরিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার বউ কোথায়? অনিমা বেগম নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। চলে গেছে মানে? বাসন্তী এবার বিরক্তি নিয়ে বলল, উফ, চলে গেছে মানে চলে গেছে ভাই, তার বাড়িতে চলে গেছে। এত প্রশ্ন কেন করছিস ভাই? দেখছিস না গুরুত্বপূর্ণ আলাপ করছি। নিস্তব্ধ ঝাড়ি মেরে চোয়াল শক্ত করে বলল, সে চলে গেছে তো তোরা এখানে বসে থেকে কি করছিস? লুডো খেলছিস? কীর্তন হচ্ছে এখানে, সার্কাস চলছে। তোরাও পাজি মেয়েটার সঙ্গে ব্যাগ বুকছা গুছিয়ে তার সাথেই চলে গেলেই পারতিস। অসভ্য মেয়েটার আমার জীবনটা তেনা তেনা করে তবেই ছাড়বে, আমি যা দেখছি। আবারও চিৎকার করে বলল, তোমরা এতটা অকৃতজ্ঞ কি করে বলো তো? ও অসুস্থ, কি করে যেতে দিলে? আয়শা নির্লিপ্ত কণ্ঠে টিপুনি কেটে বলল, দেওরজি, তোমার বউ কোনো ছোট বাচ্চা নয় যে আমাদের কথা শুনে বসতে বললে বসবে আর চলতে বললে চলবে। তার ইচ্ছে হয়েছে তাই গিয়েছে, সিম্পল। এই সিম্পল কথা বুঝতে পারছো না আমার দেওরজি? আহারে বেচারা। কলেজের পরিবেশ আজ ভীষণ গরম। তার ইঙ্গিত পেয়েই গেট দিয়ে সকল শিক্ষার্থী প্রতিদিনের নয় হলস্থল বাঁধিয়ে ঢোকার সাহস পাচ্ছে না। চুপচাপ স্বল্প কদমে হেঁটে যাচ্ছে। আজ বোধহয় ক্লাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চারপাশে সকলে চুপি চুপি ফিসফাস শব্দ। 11টায় মিটিং ডাকা হয়েছে। কলেজের অধ্যয়নরত সকল শিক্ষককেই সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারো কারোর মুখ থেকে মিটিংয়ের কারণ টুকরো টুকরো বের হয়ে আসছে। কেউ বলছে কাল নাকি মর্গে এক শিক্ষার্থীকে হাত পা মুখ বেঁধে আটকে রাখা হয়েছিল। বেঁধে রাখা হয়েছিল তাও আবার কোথায়? মর্গে। সেটা শুনেই সব শিক্ষার্থী শিউরে উঠেছে। মেডিকেল শিক্ষার্থীদের জন্য মর্গ একটি আতঙ্কের স্থান, আর সেখানেই কিনা কাউকে বেঁধে রাখা হয়েছিল, তাও অর্ধরাত পর্যন্ত। সেই শিক্ষার্থী ছিল সেখানে। আদতেও সেই শিক্ষার্থী এখন পর্যন্ত বেঁচে আছে তো? সকলের মনেই তখন প্রবল শঙ্কা। আতঙ্কে সবাই হাঁসফাঁস করছে। কেউ বলছে কাকে আটকে রাখা হয়েছিল বলতো? সে ছেলে নাকি মেয়ে? কেউ বলছে মেয়ে, তো কেউ বলছে ছেলে। কেউ বলছে সে কোথায় আছে এখন, আবার কেউ বলছে হসপিটালেই ভর্তি।
সর্বোপরি সবার ভীষণ কনফিউশনে ভুগছে। আর যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে, খুঁজে বের করা হবে। তাই তারা আরও আতঙ্কে আছে। কেউ বলছে, এই চল না দেখে আসি মেয়েটা কে হতে পারে, কি শত্রুতা ছিল তার সাথে কারো। মানে তাসফিকে আটকে রাখার খবর দাবানলের মতোই পুরো কলেজে সকলের নিকটই পৌঁছে গিয়েছে। অনেকের আবার দারোয়ানের কাছ থেকে জানতে পেরেছে নিস্তব্ধ নাকি নিজে সারাটাক্ষণ পাগলের মতো এদিকে সেদিকে খুঁজে খুঁজে তবেই বের করেছে। ডক্টর নিস্তব্ধ ইয়ারশাদ নাকি বলেছে মেয়েটাকে না পাওয়া তার জীবন মরণের প্রশ্ন। তা শুনে শিক্ষার্থীরা আরও কৌতূহলী হয়ে উঠেছে যে তাদের এমন একজন ইন্ট্রোভার্ট অ্যাটিটিউডওয়ালা গম্ভীর স্যারের একজন মেয়ের জন্য জীবন মরণের প্রশ্ন। ভীষণ আশ্চর্যজনক কথাবার্তা। ঘটনা কি আসলেই সত্যি? কতটুকু সত্য? আর সত্য হলে কেই বা সেই সৌভাগ্যবতী রমণী যার জন্য তাদের গম্ভীর স্যার পাগলপাড়া হয়ে গিয়েছিল? সবাই মেয়েটাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। কেউ কেউ তো সাহস করে দেখতেও গিয়েছিল, কিন্তু নার্স কিছুতেই ঢুকতে দেয়নি। কলেজের সবার মাঝেই তখন আতঙ্ক, উৎকণ্ঠা, উত্তেজনা, জেলাসি, হিংসা, ভয়, সকল অনুভূতি মিলেমিশে একাকার। তাই তারা কোনটা প্রশ্ন করবে আর কোনটা করবে না সেটাই ভেবে পাচ্ছে না। আজ ওই মেয়েকে আটকে রেখেছিল, কাল যদি তাদের মধ্যে থেকে কাউকে একইভাবে আটকে রেখে ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তখন কি হবে? সবচেয়ে বেশি সকলের মনে এই ভয়টাই কাজ করছে, কারণ এরকম কাজ আগে কেউ ঘটায়নি। তাই তো সকলের মনে উত্তেজনাটা একটু বেশি। 11টার মিটিং কি হয় তারা জানতে উদ্গ্রীব হয়ে আছে। মাছের কাটা গলার মাঝে তাদের হাঁসফাঁস করছে। নিস্তব্ধ স্যার নাকি বলেছেন কলেজের ভিতরে কারোরই এই কাজ। আজ কলেজে যারা আসবে কেউ যেন বাইরে না যায়, সকলকেই থাকতে বলেছেন। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কি এক অসহ্য যন্ত্রণা। আশা, আরাধ্য, সন্নিধি কলেজে এসে এইসব শুনতেই আতঙ্কে আধখানা হয়ে আছে তারা। কেউ না জানলেও তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে এটা তাদের প্রাণপ্রিয় বান্ধবী তাসফি ব্যতীত আর কেউ হতেই পারে না। কারণ কাল সন্ধ্যা থেকেই তাসফির হদিস পাওয়া যাচ্ছিল না। ওরা দৌড়ে গেল নিজেদের প্রাণপ্রিয় বান্ধবীর দর্শন পেতে। যদিও তারা শুনেছে কাউকে কেবিনে অ্যালাউ করা হচ্ছে না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি। ওরা তিনজন তাসফির কেবিনের সামনে এসে নার্সকে অনুরোধ করেছে ভিতরে ঢুকতে দিতে। বলেছে তারা ওর কাছের মানুষ, কিন্তু অ্যাপ্রন পরা দেখে ওদের শিক্ষার্থী ভেবে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। আসলে সকলে নিস্তব্ধকে যখন সবাই বলল তাসফি বাড়ি চলে গিয়েছে, সবাই তাকে মিথ্যে কথা বলেছিল। তাসফি ওয়াশরুমে গিয়েছিল। নিস্তব্ধকে বাজিয়ে দেখতেই তারা ফায়দা লুটেছিল সকলে। নিস্তব্ধ সব বুঝতে পেরে তখন রাগে কটমট করতে করতে নিজের চেম্বারে ফেরত এসেছিল। নিস্তব্ধ তখনই তাসফির কি অবস্থা দেখতে এসেছিল। নিস্তব্ধকে দেখতে পেয়ে তিনজন একটু আশার আলো দেখল। নার্সগুলো বড্ড বেয়াদব। তারা কি আর মিথ্যা কথা বলেছে নাকি? ওরা জানে না নিস্তব্ধ স্যার তাদের কথা মানবে কিনা, তবুও বলে দেখতে সমস্যা কোথায়। ওরা তিনজন ভয়ে ভয়ে নিস্তব্ধকে বলল, স্যার, আমরা কি একটু ভিকটিম অর্থাৎ তাফসির সঙ্গে একটু দেখা করতে পারি? আশা অনুরোধ করে বলল, স্যার, আপনি তো জানেন আমি ওর বান্ধবী, প্লিজ স্যার। নিস্তব্ধ ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর বিরক্ত মুখভঙ্গি করে বলল, যাও তবে, বেশি সময় নয়। আশা আর স্বর্ণিধি ভিতরে ঢুকে গেল। আরাধ্য ঢুকতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? আরাধ্য আমতা আমতা করে বলল। কেন স্যার, ভেতরে? নিস্তব্ধ বলল, না, তোমাকে যেতে দেয়া যাবে না। যাও, ক্লাসে যাও, গো। অতঃপর নিস্তব্ধ কেবিনের ভিতরে ঢুকে গেল। আরাধ্য হতভম্ব হয়ে বাইরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না স্যার ওদের ঢুকতে দিল অথচ তাকে ঢুকতে দিল না কেন। সেও তো তাসফির বন্ধু নাকি? আশ্চর্য তো। আশা আর স্বর্ণিধি ভিতরে ঢুকেই তাসফিকে জড়িয়ে ধরল। কিছু টুকটাক কথাবার্তা বলে ওরা জিজ্ঞাসা করলো, তুই কাউকে দেখিসনি? কে তোকে আটকে রাখলো? তাসফি না বোধক মাথা নাড়ল, বলল, আমাকে পেছন থেকে চোখ বন্ধ করে ধরেছিল, দেখতে পাইনি। নিস্তব্ধ এবারে আশা আর স্বর্ণিধির উদ্দেশ্যে বলল, হয়েছে, এবারে তোমরা আসতে পারো। কি আর করার, স্যারের আদেশ ওরা মেনে নিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগেই আশা আর চোখে নিস্তব্ধ স্যারের দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে তাকালো। বাইরে নিস্তব্ধকে নিয়ে বলা গুঞ্জনগুলো সেও শুনেছে, তবে তা এতটুকু সত্য কিংবা মিথ্যা তারা সেটা জানে না।
নিস্তব্ধ সামনে থাকা এইসব ব্যাপারে সে তার তাসফিকে চেপে ধরে কিছু জিজ্ঞেসও করতে পারল না। তারও স্যারকে নিয়ে একটু সন্দেহ হয়। তাসফির প্রতি পজিটিভনেস একটু বেশি সন্দেহজনক। সে খুব করে খেয়াল করেছে। অতঃপর আশাও তাদের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বেরিয়ে গেল। তাসফি চুপচাপ ওদের গরম দেখলো, তুই শব্দটি করল না। নিস্তব্ধ এবারে ওখান থেকে একটা বেঞ্চ টেনে বসলো পায়ের উপর পা দিয়ে সাহেবের মতো করে। তাসফি আর চোখে তা দেখে মনে মনে ঢঙের আখ্যায়িত দিয়ে দিল। নিস্তব্ধ তাসফিকে সিরিয়াস মুখ করে বলল, মিসেস নিস্তব্ধ হইয়া স্যার, আপনাকে এখন কিছু প্রশ্ন করা হবে, ঠিকঠাক উত্তর দিবেন, ওকে? তাসফি জবাব দিল না। নিস্তব্ধতা পাত্তা না দিয়ে গম্ভীর স্বরে শুধালো, মিসেস নিস্তব্ধ হইয়া স্যার, আপনি কি জানেন আপনাকে কে উদ্ধার করেছে? তাসফি নির্লিপ্ত স্বরে জবাব দিল, জি। তাদের নাম বলুন। তাসফি এবারেও নির্লিপ্ত কণ্ঠে বলল, সুজন এবং মাহিন। নিস্তব্ধ বুঝলো তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করা হচ্ছে, তবুও সেই শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি জানেন না আপনাকে দুজন নয় বরং তিনজন মিলে উদ্ধার করা হয়েছে? তাসফি আশ্চর্য হওয়ার ভঙ্গিমা করে বলল, না। ওকে, ফাইন। নিস্তব্ধ ধৈর্য আবার প্রশ্ন করলো, মিসেস নিস্তব্ধ হইয়া স্যার, আপনি কি বলতে পারবেন আপনাকে কারা অ্যাটাক করেছিল? তাদের দেখেছিলেন বা উপলব্ধি করেছিলেন? তাসফি অন্যদিকে মুখ ঘুরিয়ে স্বরে বলল, জানি না। তার মানে আপনি বলতে চাইছেন আপনাকে যারা আটকে রেখেছিল তাদের কাউকে আপনি দেখেননি, আর কারা এমনটা করতে পারে তাও জানেন না বা বলতে পারবেন না, তাই তো? কি অদ্ভুত ব্যাপার, সামান্য মুখ চেপে ধরায় আপনি জ্ঞান হারিয়ে ফেললেন। এইটুকু খরগোশের জানের সাহস নিয়ে চলাফেরা করেন, আবার নিজেকে সর্বা বলে দাবি করেন। বাহ, ইন্টারেস্টিং। দেখুন, আপনি কিন্তু এবারে বেশি বেশি করছেন। বিয়ের পর দিন থেকেই তো দেখে আসছি, শুধু থামাথামির তো নামগন্ধ নেই। মাই গুড লাক বাট ইয়োর্স ব্যাড লাক। তাসফি অবাক চোখে চেয়ে রইল। কিসের কথা বলছে লোকটা? আশ্চর্য। মিসেস নিস্তব্ধ হইয়া স্যার। নিস্তব্ধকে থামিয়ে দিয়ে তাসফি এবারে শোয়া থেকে উঠে বসে বিরক্ত স্বরে বলল, এই আপনি কথায় কথায় নিজের নামের সঙ্গে আমার নামটা জুড়ে দেবেন না তো। শুনতে না জাস্ট অসহ্য লাগে, বিরক্ত করে। নিস্তব্ধ ভাবলেশহীন কণ্ঠে বলল, কিন্তু নাম তো অলরেডি জোড়াই আছে, এটাকে কাটছাট করার তো কোনো ওয়ে নেই মিসেস নিস্তব্ধ হইয়া স্যার। তাসফি নিস্তব্ধ চোখে চোখ রেখে রাগী স্বরে বলল, কিন্তু মিস্টার নিস্তব্ধতা আর জোড়া থাকবে না, অলরেডি ক্লোজ করার ব্যবস্থা করা হয়েছে। সো প্লিজ এই মিসেস নিস্তব্ধ ইয়াসার নামটা না আমার সামনে অন্তত উচ্চারণ করবেন না। আমার গলায় না কাটার মতো বাঁধে, বুঝলেন? লজ্জা লাগে আমার শুনতে। নিস্তব্ধ ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। মুহূর্তেই তাসফিকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বাঁকা হেসে বলল, কিন্তু এই নামের গোটা ব্যক্তিকেই তো জ্ঞান হারানোর আগে ভালোবাসার কথা বলেছিলেন, তখন অসহ্য লাগেনি? তখন লজ্জা লাগেনি? এই গোটা নামের মানুষটাকেই যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন তখন লজ্জা লাগেনি মিসেস নিস্তব্ধ হইয়া স্যার? তাসফি ভ্রু কুঁচকে বলল, আমি কখনো এরকম কিছু বলিনি। বলেছেন। বলিনি। বলেছেন। বললাম তো বলিনি, তাই লজ্জা লাগার প্রশ্নও আসে না। ওকে, আপনি মানবেন না, ফাইন, মানতে হবে না, আমি না মানিয়ে নেব, সঙ্গে নিজের সবটুকু অধিকারও পুষিয়ে নেব। মাথায় রাখবেন, আজ হসপিটাল থেকে নড়বেন না। আমি এসে যেন আপনাকে আজ রাতে হসপিটালেই দেখতে পাই, অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্নিং। তাসফি শুকনো ঢোক গিলল। কি ব্যাপার বলুন তো মিসেস নিস্তব্ধ, এত ঘামছেন কেন? এনি প্রবলেম মিসেস? তাসফি মনে মনে বলল, প্রবলেম তো বিরাট প্রবলেম। সে আর যদি আপনাকে বলা যেত, সত্যি এমন কিছু বলে ফেলেনি তো সে? নিজের মনকে তার নিজেরই বিশ্বাস হয় না, আর কিসের অধিকার পুষিয়ে নেবে লোকটা? নিস্তব্ধ দরজা পর্যন্ত এগিয়েও আবার ফিরে এলো। বাঁকা হাসলো। মুহূর্তের মাঝেই তাসফির কোমর আঁকড়ে ধরলো। আঙ্গুলের সাহায্যে কিছুটা চেপে চাপও প্রয়োগ করলো উক্ত স্থানে। তাসফি কিছুটা আর্তনাদ করে উঠল। নিস্তব্ধ কিছুটা থেমে টেনে টেনে বলল, তাসফি চোখ বড় বড় করে ফেললো। ছি! নিস্তব্ধ তৎক্ষণাৎ তাসফির কানের লতিতে কামড় বসালো। হালকা ব্যথায় উফ শব্দ করে উঠল তাসফি। নিস্তব্ধ তাতে ফিসফিস করে বলল, ব্যাড সাউন্ড
but I don't really do anything. নিস্তব্ধ পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটালো। তাসফির প্রচণ্ড মেজাজ খারাপ হলো। তাসফির অহংকারী পুরুষটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো। এ লোকের অহংকারের একটু কারো ভাটা পড়েনি এতদিনে, কিন্তু নিস্তব্ধ তার আগেই তাকে ছেড়ে দিল। অতঃপর কৌতুক করে বলল, বলেছিলাম সবসময় আপনার এই একই নিনজা টেকনিক কাজে লাগবে না। কাম অন, অ্যাপ্লাই দ্য নিউ মেথড। তাসফিকে হতভম্ব করে রেখে নিস্তব্ধ স্তব্ধ কদমে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। পালাতে হবে তোকে তাসফি। আর এক মুহূর্তও এই সিংহের গুহায় থাকার ইচ্ছে নেই আমার। তার অসভ্য ডাক্তার সাহেবের অসভ্য কথাবার্তার সঙ্গে নীরব হুমকিতে শিহরণের সঙ্গে তার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় কাট হয়ে গেছে। পাশের টেবিলে থাকা পানির গ্লাস উঠিয়ে ঠকঠক করে পান করে এক নিমিষেই পুরোটাই সাবার করে দিল। বাসন্তী এলো তখন কেবিনে। সকলেই সবার ওসমানি ভিলায় চলে গিয়েছে। বাসন্তী ফ্রেশ হয়ে আবার আসলো। মেয়েটার শরীর দুর্বল, তাই তো আজ দিনটা হসপিটালেই কাটাতে হবে। তাসফিকে এতটা অস্থির দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার তাসফি, এতটা ঘাবড়ে গিয়েছিস কেন? কোনো সমস্যা? তাসফি বাসন্তীকে টেনে নিজের কাছে বসিয়ে বলল, একটু সাহায্য করো না আমার মিষ্টি আপাই। কি সাহায্য? আর কলেজের পরিবেশ কখন ঠান্ডা হবে বলতো? তাসফি দ্রুতার সহিত বলল, জানি না, শোনো আমি বের হব, বাড়িতে যাব। বাসন্তী অবাক স্বরে বলল, সে কি, তোর শরীর তো দুর্বল, স্যালাইন আরেকটা দেওয়া হবে। রাখো তো তোমার স্লাইন, বাড়ি গিয়ে ভাত আর আপেল মালটা কমলা আনার খেয়ে নিব, সুস্থ হয়ে যাব। শোনো আমি বের হব আড়ালে, বুঝেছো? তোমার দায়িত্ব শুধু তোমার ভাই যেন রাতের আগে টের না পায় আমি কেবিনে নেই। কিভাবে সামলাবে আমি জানি না। তাসফি উঠতে উঠতে বলল, আমি গেলাম, টাটা। বাসন্তী কিছু বলবে তারও সুযোগ পেল না। মেয়েটা এত দুরন্ত হলো কেমন করে? এখন তাকেই তার ভাইকে সামলাতে হবে। কেন যে বড় হতে গিয়েছিল, সব দায়িত্ব তার কাঁধেই এসে পড়েছে। উফ! ঘড়ির সবচেয়ে ছোট ঘন্টার কাঁটাটি নিজের গম্ভীর্যতা বজায় রেখে পৌঁছিয়েছে সমান 12টার ঘরে। কিসের এত অহংকার তার? বারবার তো সেই একই জায়গায় থেকেই তার চারিপাশ প্রদক্ষিণ করে। উত্তরে বাতাসের দল তখন ফিসফিস করে সকলের কানে কানে বলে, তবুও তা কোনোভাবেই তোমরা তাকে আটকে রাখতে পারো না। সৃষ্টির সেরা জীব, কত কিছুই তো আবিষ্কার করলে, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি নিয়ম ভঙ্গ করা কি এতই সোজা? সৃষ্টিকর্তা সব দেখেন, তোমার করা গোপন কর্মকাণ্ডও তিনি দেখেন। তাই ভেবো না খারাপ কাজ তুমি গোপনে করিলে আর বাছা তোমায় কেউ দেখিতেই পেল না। উহা ভেবে মোটেও আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। ওই যে তোমার ওপরেও একজন বসে আছেন, সে তো সব দেখছে। তার থেকে তুমি লুকাবে কেমন করে? পাপ করলে তার ফল তো ভোগ করতেই হবে, তবে ইহকালে নয়তো একেবারে পরকালে। ফল তো ভোগ করতেই হবে। নশ্বর মনুষ্যজাতি কারোর ক্ষতি করার চিন্তা না করিয়া নিজের ক্রোধ, হিংসে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো। ধ্বংস, হিংসে, অহংকারের বশবর্তী হয়ে কাউকে বিপদে ফেলা মোটেও সোয়াবের কাজ হতে পারে না। ইহা একদমই নিকৃষ্ট, হীনমন্যতায় নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। যারা বুদ্ধিমান তারা কখনো এমন কাজ করে না, কারণ তারা জানেন ওপরে একজন তাকে দেখছে। অতএব গোপন করবে সে কার থেকে, তাই তা থেকে বিরত থাকাই কি উত্তমটা নয়? মানসার বাবা আরিফুল হক নিজের চেয়ার থেকে উঠে মেয়ের ডান গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। সকলের কাছে তার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল, সঙ্গে তার কলেজেরও। তিলে তিলে সে আর তার বাকি শেয়ারার বন্ধুরা হসপিটালের সঙ্গে এই প্যাশন মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করেছিল আরও বহু বছর আগে। ভদ্রলোকের বয়স 80-র কোঠরে। আরও 50 বছর আগে এই কলেজ ও হসপিটাল তারা প্রতিষ্ঠিত করেছেন। স্ত্রীর সন্তান না হওয়া শেষ বয়সে এসে তার 45 বছরের স্ত্রী নিরুপমা ইচ্ছে পোষণ করলেন এবারে অন্তত একটা শিশু তাদের দত্তক নিতেই হবে। 20 বছর আগে একটা 1 মাসের বাচ্চা শিশুকে দত্তক নিলেন তারা। নিজের সন্তান হিসেবে লালন পালন করে এলেন সেই মেয়েটাকে। এমনকি সে আজও তার আসল বাবা মার সম্পর্কে অবগত নয়। এই দিন দেখার জন্য এই মেয়েকে লালন পালন করলেন।
যত যাবৎকাল তারা এতদিন দেখার জন্য, এই দিনটাই দেখার জন্য মেয়েটাকে নিজের মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলেন। মানুষজন ছিছি করছে, শেষে কিনা কলেজের ফাউন্ডারের মেয়ে এমন একটা কাজ করতে পারলো, সারা কলেজের ছাত্রীদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। অপদার্থ একটা। রাগে ক্ষিপ্ত হয়ে পুনরায় নিজের মেয়ের বাম গালে চড় বসালেন, মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, রাস্কেল।